গাড়ি থেকে নামতেই নদী থেকে উঠে আসা জোলো হাওয়ার ঝাপটা এসে লাগলো আমাদের শরীরে। বাস স্ট্যান্ডের টাইম বাবুর গুমটির একখানা টিমটিমে লম্ফের আলো ছাড়া আর কোনো আলো নেই গোটা চত্বরটায়। নদী থেকে বেশি দূরেও নয় জায়গাটা, তার ছুটন্ত জলের গুম গুম শব্দ শোনা যাচ্ছিল সেখান থেকে। আটটার লঞ্চের সময় তখনও পেরিয়ে যায়নি, অতএব কপাল ঠুকে ঘাটের দিকে রওনা দিলাম দুজন নিয়ে। কিন্তু ওই যে একটা কথা আছে না, বিপদ কখনো একা আসে না, কথাটা যে কতদূর সত্যি তার একটা অকাট্য প্রমাণ পেলাম লঞ্চ ঘাটে পৌঁছে। নমস্কার, আমাদের আজকের গল্প দেবজ্যোতি ভট্টাচার্যর গভীর রাত্রে ব্রহ্মপুত্রে। বছর কয়েক আগে অসমের গোসাইগাঁওয়ের দিকে একটা স্কুলে মাস্টারি নিয়ে গিয়েছিলাম। ধুবড়ির কাছে ফকিরা গ্রামে আমার বড় জ্যাঠার বাড়ি, তিনি সব ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু কাজটায় টিকতে পারলাম না, বছর না পুরোতেই পালিয়ে এসেছি। তা ওই আকড়াগন্ডার বাজারে এমন ভালো একটা চাকরিতে গোটা একটা বছরও কেন টিকতে পারলাম না, সেই গল্পই বলতে বসেছি। বাড়ি ছেড়ে ওই দূরের মুল্লুকে আমি সাথ করে অবশ্য যাইনি। এমনিতে আমি দমদমের ছেলে, কলকাতাতেই ঘোরাফেরা, জন্মস্থক রানাঘাট পেরোইনি। পেরোবার ইচ্ছেও যে বিশেষ ছিল তা নয়, কিন্তু হলে কি হয়, পেটের দায় বড় দায়। গ্র্যাজুয়েশন করবার পর প্রায় 5 বছর হন্যে হয়ে খুঁজেও যখন এইদিকে চাকরি বাকরি জোটাবার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, তখন একদিন আসাম থেকে বড় জ্যাঠা আমাদের দমদমের বাড়িতে এলেন। কি যেন একটা কাজে কলকাতায় এসেছিলেন, তাই বাবার সঙ্গে একবার দেখা করে যাওয়া। এ কথা সে কথায় আমার কথা উঠতেই জ্যাঠা হেসে বললেন, ঘর কোনো হয়ে বসে থাকলে কি আর কাজকর্ম জোটে? ব্যারাকপুর থেকে টালিগঞ্জের বাইরে কখনো কোনো কাজের খোঁজ করেছিস? মাথা নেড়ে বললাম, না, মানে বাংলাটা ছাড়া হিন্দি বা ইংরেজি বিশেষ জানি না তো। আসামে যাবি? আমাদের অধিকতর ভাষাটা অনেকটা বাংলারই মতো, হিন্দি বা ইংরেজি ততটা না জানলেও চলে যাবে। তোর তো অঙ্ক সাবজেক্ট ছিল, তাই না? হ্যাঁ, অঙ্ক, ভূগোল আর ইকোনমিক্স। অঙ্কে অনার্স নিয়েছিলাম, থাকেনি। আরে ধুত্তর অনার্স, ও নিয়ে ভাবিস না। 30 বছর ধরে বরদুলি কলেজে পড়াচ্ছি ও মুল্লুকে। চেনা পরিচিতি যা আছে তাতে আমার ভাইপো শুনলে অনেক স্কুলই লুফে নেবে। এখন যাবি কিনা সেটা ঠিক কর। মাথা নেড়ে বললাম, যাব। এর ঠিক 1 মাসের মাথায় জ্যাঠার কাছ থেকে একটা চিঠি পেলাম। গোসাইগাঁওয়ের কুমার নিশিনাথ মেমোরিয়াল স্কুলে গিয়ে দেখা করতে বলেছেন। অঙ্কের অ্যাসিস্ট্যান্ট টিচারের চাকরিটা আমার একরকম হয়েই গিয়েছে ওখানে। নামমাত্র ইন্টারভিউ শুধু একটা হবে। একটা চিঠিতেই কিভাবে যেতে হবে সেসব কথা লেখা ছিল। অতএব একটা শুভ দিন দেখে দুগ্গা দুগ্গা বলে রওনা হয়ে পড়লাম। হাওড়া থেকে ট্রেনে চেপে নিউ কোচবিহার, সেখান থেকে বাসে ধূপগুড়ি, তারপর লঞ্চে ব্রহ্মপুত্র পেরিয়ে ফুলবাড়ি হয়ে বাসে চেপে গোসাইগাঁও যেতে হয়। রেল আর বাস কোম্পানির দয়ায় পাক্কা 2 দিন 2 রাতের ধাক্কা। বাড়ি ছেড়ে সেই প্রথম প্রবাসে যাওয়া। মনে মনে একটু দুশ্চিন্তা হয়েছিল বইকি, তবে লম্বা পথ পাড়ি দিয়ে গিয়ে পৌঁছে দেখি জায়গাটা মন্দ নয়। স্কুলের সেক্রেটারি বিজয় হাজারিকার বয়সও খুব বেশি নয়, জমিদার বংশের ছেলে। ওর ঠাকুরদার নামেই স্কুল, নিজে আবার জ্যাঠার ছাত্র ছিলেন এককালে। কাগজপত্রও কিছু দেখতে চাইলেন না আমার, বললেন, স্যার আপনার নাম রেকমেন্ড করেছেন, ওই আপনার যথেষ্ট কোয়ালিফিকেশন। অতএব চাকরিটা হয়ে গেল। দিন কয়েকের মধ্যেই বেশ গুছিয়ে বসলাম গোসাইগাঁওতে। পাহাড়ি দেশ, স্বাস্থ্যকর জলহাওয়া, খাবার দাবারে কোনো ভেজাল নেই। পুজোর পর গিয়েছিলাম, তা পরের বসন্তকালের মধ্যেই দেখি শরীরের হাড়গোড় আর কিছু দেখা যাচ্ছে না। দিব্যি নোয়াপাতি ভুড়িও একখানা উঁকি মারছে আমার ওপর দিয়ে। আমাদের এই কলকাতা শহরের মতো হাজারো ঘন্টা ঝামেলাও কিছু ছিল না সেখানে। খাই দাই, স্কুলে যাই, ঘড়ি ধরে ক্লাসে পড়াই, সপ্তাহে বড়জোর গোটা 20 ক্লাস নেওয়া, আর বছরে 2 বার পরীক্ষার খাতা দেখা ছাড়া বিশেষ কোনো কাজকর্মও নেই। মাইনে অবশ্য বেশি ছিল না, তবে সকালে বিকেলে 2 ব্যাচ ছাত্র পড়িয়ে উপরি জুটত বেশ খানিকটা। তার উপর
গোসাইগাঁওয়ের লোকজনের মাস্টার ভক্তি মন্দ নয়। মাইনের উপরেও কলাটা, মূলোটা, কখনো এক ভার ঘি অথবা এক হাঁড়ি গুড়, পুকুরের মাছ এসব তো লেগেই থাকতো। চাল ডাল ছাড়া আর কিছুই প্রায় কিনে খেতে হতো না। দুশ্মন বলে এক ছোকরা কাজের লোক রেখেছিলাম। ঘরে বাইরে সংসারের সব কাজকর্ম সেই সামলাতো। কেবল তার রান্নার হাত মোটেই সুবিধার ছিল না বলে হাত পুড়িয়ে রান্নাটা করতে হতো রোজ। তবে সে দুঃখটা বেশি জানান দিত না, কারণ ছুটি ছাটায় ফাঁক পেলেই দু একদিনের জন্য ব্রহ্মপুত্র পেরিয়ে ফকিরা গ্রামে গিয়ে জেঠিমার হাতের রান্না খেয়ে আসতাম। মাঝে মাঝে জেঠিমার ছেলে ধনপতি ওরফে আমার ধনদা এসে থেকে যেত দু একদিন। রান্নায় তারও হাত বেজায় ভালো। সেটা ছিল শ্রাবণ মাসের শেষাশেষি এক শনিবার। সকাল থেকেই মেঘ করে আছে, আকাশটা যেন জলে টসটস করছে একেবারে। খোঁচা দিলেই জল ঝরবে ঝরঝরিয়ে। টিফিনের আগের পিরিয়ডে 8 বি সেকশনের বীজগণিতের ক্লাস নিচ্ছিলাম। সেদিনকার মতো সেটাই শেষ ক্লাস। ছেলেদের গোটা কয়েক ফ্যাক্টরাইজেশনের অঙ্ক দিয়ে জানলার কাছে চেয়ারটা টেনে চুপচাপ বসেছিলাম। চোখ রয়েছে অফিস ঘরের বাইরে টাঙানো বড় ঘড়িটার দিকে। মনটা ভারী উড়ু উড়ু করছিল। আর আধ ঘন্টা বড় জোর, তারপরেই বাড়ি। দিন তিনেক আগে ফকিরা গ্রাম থেকে ধনদা এসেছে। 3 দিন ধরে তাই নিজে হাতে রান্নার ছুটি করে মনের সুখে ভালো মন্দ খাওয়া চলছে আমার। সেদিনও সকালে আকাশে মেঘ দেখে ভুনি খিচুড়ি বসবার তোড়জোড় করছে দেখে এসেছি। আধ ঘন্টা অপেক্ষা করতে হলো না অবশ্য। হঠাৎ জানলা দিয়ে দেখি দুশ্মন দৌড়াতে দৌড়াতে আসছে। জানলার নিচে এসে দাঁড়িয়ে 2 হাতে শিক ধরে মাথাটা উঁচিয়ে বললে, মাস্টার দাদা বাড়িয়া, ধনকর্তায় মাতিছে। আমি তখন অসমীয়া মোটামুটি বুঝতে পারি। একটু অবাকই হচ্ছিলাম দুশ্মনের কথা শুনে। ধনদা মাতিছে মানে ডেকে পাঠিয়েছে। জানেন তো আর ঘন্টাখানেকের মধ্যেই এমনিতেই বাড়িতে ফিরব, তাহলে এত তাড়া কিসের? বললাম, গিয়ে বল গে ক্লাসটা শেষ করে ঘন্টাখানেকের মধ্যে যাচ্ছি। না হয় তুমি এতে আহো, নহলে ধনকর্তা চুকু রঙা করি বহি আহে, মুখ মাতি কোলে তোর মাস্টার দাদাকে খবর দিয়া। বুঝলাম কিছু একটা ঘটেছে। ধনদার মতো ঠান্ডা মাথার মানুষও যখন চোখ লাল করে বসে খবর দিয়ে ডেকে পাঠিয়েছে, তখন ব্যাপারটা গুরুতর কিছু হবে। অতএব আর কথা না বাড়িয়ে ক্লাস থেকে বেরিয়ে বাড়ি মুখ চললাম। আমার বাড়িটা স্কুল থেকে মাইলটাক দূরে একটা ছোট্ট টিলা মতো জায়গায়। উঠতে বেশ খাটুনি। হাঁপাতে হাঁপাতে তার মাথায় চেপে বাড়ি পৌঁছে দেখি ধনদা তার ব্যাগ গুছিয়ে বসে আছে। অবাক হয়ে বললাম, কি ব্যাপার, তাড়া দিয়ে ডেকে পাঠালে, তারপর এইভাবে চললে কোথায়? এই সপ্তাহটা তো থাকবে বলেছিলে। আমার কথাটা শেষ করতে না দিয়েই ধনদা বড়বড় করে বলল, ও বিনু, বাড়ি থেকে তার এসেছে। মার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়েছে। ডাক্তার সন্দেহ করছেন সেরিব্রাল। অবস্থা তো ভালো নয়। ফুলপুরি থেকে ব্রহ্মপুত্র পেরোবার লাস্ট লঞ্চটা কোটায় বলতো? বললাম, রাত 8টায়। তবে সে নিয়ে ভেবো না, 1টার বাস পেয়ে গেলে বিকেল 5টার আগে ব্রহ্মপুত্র পেরিয়ে ধুবড়ি পৌঁছে যাব। সেখান থেকে মোটামুটি রাত 8টার মধ্যে ফকিরা গ্রাম। ঠিক আছে, তুই তাহলে তাড়াতাড়ি কিছু খেয়ে নে বিনু। খাওয়া দাওয়া তখন আমার মাথায় উঠেছে। ধনদার মা মানে বড় জেঠিমাকে গত কয়েক মাসে আমারও ভীষণ ভালো লেগে গেছে। আমাকেও স্নেহ করেন খুব। মিনিট 10-এর মধ্যে ব্যাগটা গুছিয়ে নিয়ে ঘরের চাবি দুশ্মনের হাতে দিয়ে রওনা হয়ে গেলাম দুজনে মিলে। ততক্ষণে গুড়ি গুড়ি বৃষ্টি নেমে গেছে। দেরিতে ছেড়ে রাস্তায় 2বার ব্রেকডাউন সামলে দুপুর 1টার বাস ফুলবাড়ি এসে যখন পৌঁছালো, ততক্ষণে ঘড়িতে প্রায় 7:30 বাজছে। বাসের প্যাসেঞ্জার সবাই ফুলবাড়িরই মানুষ। আমরা দুজন ছাড়া ব্রহ্মপুত্র পার হওয়ার লোক সেখানে আর কেউই নেই। গাড়ি থেকে নামতেই নদী থেকে উঠে আসা জলো হাওয়ার ঝাপটা এসে লাগলো আমাদের শরীরে। বাস স্ট্যান্ডের টাইম বাবুর গুমটির একখানা টিমটিমে লম্ফের আলো ছাড়া আর কোনো আলো নেই গোটা চত্বরটায়। নদী থেকে বেশি দূরেও নয় জায়গাটা।
তার ছুটন্ত জলের গুম গুম শব্দ শোনা যাচ্ছিল সেখানে। আটটার লঞ্চের সময় কখনো পেরিয়ে যায়নি, অতএব কপাল ঠুকে ঘাটের দিকে রওনা দিলাম দুজনে। ওই যে একটা কথা আছে না, বিপদ কখনো একা আসে না। কথাটা যে কতদূর সত্যি তার একটা অকাট্য প্রমাণ পেলাম লঞ্চ ঘাটে পৌঁছে। যেটি হা হা করছে ফাঁকা, যেটির পাশেই টিকেট বাবু তার এক ঘরের গুমটিতে বসে ভাত রান্না করছিলেন। জিজ্ঞাসা করতে বললেন, নদীতে জল বাড়ায় দিন দুয়েক হলো লঞ্চ সার্ভিস বন্ধ আছে, জল না কমাও কি বন্ধই থাকবে। লঞ্চওয়ালাদের অবশ্য দোষ নেই, বর্ষার জল পেয়ে তখন এক নদী যেন ফুলে উঠে 10 নদী হয়েছে। অন্ধকারে আবছা আবছা টের পাওয়া যাচ্ছে। লম্বা চেটিটার প্রায় সবটা ডুবিয়ে দিয়ে জল উঠে এসেছে উঁচু পাড়ের একেবারে কাছাকাছি। ফুলে ওঠা নদীর অন্ধকার বুকের ভেতর গুম গুম ডাক উঠছে। মাঝে মাঝেই কাছে দূরে পাড় ভেঙে পড়বার ঝপঝপ শব্দ। অন্ধকারে খোলা আকাশের নিচে বসে সেই সব আওয়াজ যে না শুনেছে সে বোঝানো মুশকিল তা ঠিক। খানিক ওইভাবে দাঁড়িয়ে থাকবার পর বললাম, চলো ধরদা, রাতটা তবে এখানেই। ধরদা নদীর দিক থেকে চোখ না ফিরিয়ে বলল, তোর ইচ্ছা হয় ফিরে যাবি, কিন্তু আমি যেভাবে পারি। বলতে বলতে সামনে পড়ে থাকা একখানা গাছের গুড়ির ওপর গিয়ে বসল সে। ধনদা যা একটুয়ে লোক, বুঝলাম এই গো সহজে ভাঙবার নয়। কি আর করা, একা তো আর ফেলে রেখে আসা যায় না। যা মাথা গরম মানুষ, কখন যে কি করে বসে। কাজে খানিক দোনামোনা করে আমিও গুটি গুটি তার পাশে গিয়ে বসলাম। গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই চলেছে। কোথা দিয়ে যে প্রায় 2 ঘন্টা কেটে গেছে টেরও পাইনি। টিকেট বাবুও কখন যেন তার ঘুমটির আলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়েছে। আকাশ নদী পেছনে ফেলে আসা ছোট্ট মঞ্চ শহরটা সবকিছুই যেন আলকাতরার মতো ঘন অন্ধকারের আস্তর পড়ে মুছে গিয়েছে চোখের সামনে থেকে। আর সেই অন্ধকারের বুক থেকে কেবল উঠে আসছিল ক্রুদ্ধ নদীর রক্ত জমানো হুঙ্কার। রাত তখন প্রায় 10:30 হবে। হঠাৎ ধনদা দেখি কান খাড়া করে কি যেন একটা শুনল। তারপর অন্ধকার নদীর দিকে তাকিয়ে চিৎকার করে বলে, পার করবাইনি কর্তা, 3 গুণ ভাড়া দিবাম। বুঝলাম বিপদে পড়ে অসমীয়া ভুলে নিজের মাতৃভাষা ময়মনসিংহী ভুলে বেরিয়েছে এই বাড়ি। প্রায় সঙ্গে সঙ্গেই নদীর বুক থেকে ছুটে যাওয়া স্রোতের শব্দকে নিয়ে সেই একই বুলিতে অন্য একটা গলার শব্দ ভেসে মাছে ভিড়াও ভিড়াও, ওই পারে যাইনে লাইকা বৃষ্টি জড়াছে। তাই শুনে চোখ টান টান করে নদীর দিকে অনেক খুঁজেও আমি অবশ্য কিছুই দেখতে পেলাম না। পরিহারি চোখ পটে ধরতাম। মিনিট 5-এর মধ্যে একটা ছোট নৌকা এসে পায়ের নিচে পাড়ের গায়ে ভিড়ল। তারপর ছপাত করে সাপের মতো একখানা দড়ি ওপর দিক এলো। তার নিচ থেকে কম বয়সী একটা গলা ভেসে এলো। কাটাটারে মাটিতে গাইথা রশি ধইরা নাই মা আসে, ডর নাই। তার নির্দেশ মতো দড়ির মাথায় আটকানো কাঁটাটা মাটিতে গেঁথে দিয়ে তাই ধরে পিছল খাড়াই ঢাল বেয়ে কোনো মতে আমরা নেমে এলাম টলমলে নৌকার। 2 শক্ত হাত আমায় চাপটে ধরে নিল সঙ্গে সঙ্গে। কি ভীষণ ঠান্ডা সে হাত দুটো। একটু পরে ধনদাও সেই একই কায়দায় নেমে এসে দড়িটাকে হ্যাঁচকা টান দিয়ে খুলে আনতে আনতেই নৌকা ছেড়ে দিল। নৌকায় 2 জন দাঁড়ি মাঝি। অপেক্ষাকৃত বয়স্ক মানুষটি হালে বসে, কম বয়সীটি দাঁড় বইছে। খানিক আগের কথাবার্তাতেই মালুম পেয়েছি তারা মনমোহনসিংহ হল। এই জেলার মাঝি মল্লারা যেমন শক্তি ধরে গায়ে, তেমন তাদের বুকের পাটা। আর তেমন বুকের পাটা না হলে কারো সাহস হবে এমন গাঙে এমন রাত্রে দাঁড় ফেলবার? জ্যাঠার বাড়ি যেতে ব্রহ্মপুত্র এর আগেও বেশ কয়েকবার পেরিয়েছি আমি এইখানে, কিন্তু সে তো দিনের বেলা। মোটর লঞ্চে চেপে নদী বেরোবে, তাতে জল থাকে 7 হাত নিচে। ডগডগে দিনের আলোয় কলের নৌকোর ডেকে দাঁড়িয়ে পায়ের নিচে ব্রহ্মপুত্র দেখা, আর এমন অন্ধকার রাতে খ্যাপা ব্রহ্মপুত্রের বুকে একটা ছোট্ট নৌকায় দুলতে দুলতে 1 হাত নিচে তার পাগলা স্রোতের গর্জন শোনায় তফাৎ আছে। রওনা দেবার ঘণ্টাখানেক বাদে বৃষ্টিটা একেবারে থেমে গেল। ওপর আকাশে হাওয়া চলছিল।
তার ঠেলায় এদিক ওদিক ছিটকে যাচ্ছে জমাট বাঁধা মেঘ। ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে চুইয়ে আসা আবছা চাঁদের আলোয় যতদূর চোখ চলে শুধু জল আর জল খল খল করে ছুটছে। ভয় ভয় উত্তর দক্ষিণ দুদিকেই তাকিয়ে দেখে নিলাম একবার। পাড়ের কোনো চিহ্ন নেই কোনো দিকে। বেশ কিছুক্ষণ কারো মুখেই কোনো কথা ছিল না, শুধু হালের মটমট আর তারের ছপ ছপ শব্দ উঠছে। তীব্র স্রোতের টানে মোচার খোলার মতো ভেসে যেতে চাওয়া নৌকাটাকে বাঘ মানিয়ে আপ্রাণ কসরত করে চলেছে দাড়ি আর মাঝির দু জোড়া হাত। তাদের কালো শরীরে পাকিয়ে উঠছিল দড়ির মতো পেশিগুলো। দাঁড় আর হালের জোরে পাগলা স্রোতকে বাঘ মানিয়ে কোনাকুনি উল্টো পাড়ের দিকে ভেসে চলছিল আমাদের নৌকা। হঠাৎ আমার পেছন থেকে হালে বসা মাঝি গম্ভীর গলায় বলে উঠল, মরা দেখিস মুয়াজ্জেম। উল্টো দিকে বসা কম বয়সী দাড়িটি অনেকক্ষণ থেকেই নদীর জলের দিকে দৃষ্টি স্থির করে বসেছিল। সেদিক থেকে মাথা না সরিয়ে বলল, খেয়াল রাখতেছি আব্বা, ভাইবেন না। ফিস ফিস করে ধনদাকে জিজ্ঞাসা করলাম, ওরা আবার কোত্থেকে গেল? ধনদা মাথা নেড়ে বললে, কে জানে, বর্ষার সময় নদী দিয়ে অনেক সময় বন্যায় ডোবা মানুষের মরা ভেসে আসে, তো হয়তো তার কথাই বলছে বোধহয়। গাটা শিরশির করে উঠল শুনে। নিজেকে ওই রকম কল্পনা করছিলাম। চারপাশে ছুটন্ত জল, তার মাঝে একটা শরীর দিন রাত ভেসে চলেছে। মাঝে চোখ ঠুকরে খেয়ে নিয়েছে পচা শরীরে বাসা বেঁধেছে জলজ কীট। মনে একটা অস্বস্তি নিয়ে দাড়ি আর মাঝির দিকে একবার চেয়ে দেখলাম আমি। আধো অন্ধকার জলের দিকে সতর্ক দৃষ্টি ফেলে বসে আছে তারা। হাতগুলো কেবল যান্ত্রিকভাবে নিজেদের কাজ করে চলেছে। বেশ অনেকটা দূরে তখন উল্টো দিকের ধুবড়ি শহরের হালকা আলোর আভাস দেখা দিয়েছে। আমাদের নৌকো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল সেই দিকে। খানিক বাদে একেবারে হঠাৎ করে মুয়াজ্জেম নামের সেই ছেলেটি চিৎকার করে উঠল, পাইছি বাপজান রে, ওই যে আপনের মরা যাইগো, ওই যে বাম দিকে, ধরেন ধরেন। মুহূর্তের মধ্যে হালের এক মোচড়ে নৌকো ফির মুখ ঘোরালো উল্টো পথে। ঝপঝপ করে দাঁড় ফেলে ফের তীর বেগে এগিয়ে গেল মাঝ নদীর দিকে। একটা অজানা ভয়ে বুকটা কেন যেন শিরশির করে উঠল আমার। কাঁপা কাঁপা গলায় মাঝির দিকে চেয়ে বললাম, আমাদের পার করে দেন না আগে, বাড়িতে অসুখ, অবস্থা ভালো নয়। কোনো উত্তর এলো না দাড়ি বা মাঝি কারো কাছ থেকে। শুধু শক্তিশালী হাতে দাঁড়ের ঝাপটায় নৌকো যেন প্রায় উড়ে চলল গভীর থেকে গভীরতর জলের দিকে। আর তারপর একেবারে হঠাৎ করে হালের মুঠ ছেড়ে দিয়ে দু হাত মাথার ওপর তুলে নৌকার মাঝ বরাবর এগিয়ে গেল মাঝি। হালের শাসন ছেড়ে ছাড়া পেতেই মাতালের মতো টলে উঠে ঘুরপাক খেতে শুরু করলো ছোট্ট নৌকাটা। আর তারপর দু পায়ের ধাক্কায় তাকে আরো টালমাটাল করে দিয়ে মাঝি ঝাঁপ দিয়ে পড়লো সেই ছুটন্ত জলে। হাতের দাঁড় দুটো জল থেকে তুলে নিয়ে মুয়াজ্জেম দেখি অবিচলিত মুখে তাকিয়ে রয়েছে অন্ধকার নদীর দিকে। কয়েকটা মাত্র মুহূর্ত, অথচ মনে হচ্ছিল যেন কত যুগ পার হয়ে গেল সেইভাবে বসে থেকে। হঠাৎ জলের ভেতর থেকে একটা চাপা আওয়াজ ভেসে এলো, দড়ি নামা মুয়াজ্জেম, এইবারে পাইছি। মুয়াজ্জেম নামের ছেলেটা নৌকার পাটাতন থেকে সেই হুক লাগানো দড়িটার এক প্রান্ত গলুইয়ের সঙ্গে পাক দিয়ে আটকে ফেলে অন্য প্রান্তটা ছুড়ে দিল জলের দিকে। সরসর করে খানিকটা দূর এগিয়ে গিয়েই টান টান হয়ে গেল দড়িটা। আর তারপর জল থেকে দুহাত বাড়িয়ে নৌকার কানা চেপে তাতে ভর দিয়ে ওপরে উঠে এলো মাঝি। আবছা আলোয় দেখলাম দড়ির অন্য মাথায় হুকে আটকানো একটা মানুষের আধগলা শরীর ভেসে চলেছে নৌকোর পাশাপাশি। ভয় ভয়ে দুপাশে তাকিয়ে দেখলাম কোনো দিকেই পাড়ের কোনো চিহ্ন নেই। নিয়ন্ত্রণহীন নৌকা ফের একেবারে মাঝ নদীতে ফিরে এসেছে। লোক দুটো মানুষ না পিশাচ? মাঝ নদীতে ভেসে যাওয়া মরা নিয়ে করবেই বা কি? একেবারে নীরব ওই দুটি রহস্যময় মানুষকে এসব প্রশ্ন করার সাহসটুকুও তখন আমরা খুইয়ে বসেছি। এমনকি ধনদার মতো ডাকাবুকো ছেলেও দেখি একেবারে নীরব হয়ে গুটিসুটি মেরে বসে রয়েছে পাটাতনের উপর।
ঠিক তক্ষুনি মেঘ ফেটে গিয়ে চতুর্দশীর চাঁদটা বেরিয়ে এলো আকাশে। নির্জন নদীর আদিগন্ত জল ঝলমল করে উঠল বৃষ্টি ধোয়া চাঁদের মায়াবী আলোয়। আর সেই আলোয় তাকিয়ে দেখলাম হালে বসে আছে যে মাঝি, আমাদের পাশে পাশে জলে ভেসে চলেছে তারই গলিত মৃতদেহ। কপালের ওপরে আড়াআড়ি একটা রক্তমাখা ফাটল দগদগ করছে দুটো প্রাণলেশহীন মুখেই। অতিরিক্ত ভয় পেলে কোনো কোনো মানুষ একেবারে বেপরোয়া হয়ে ওঠে। ধনদাও দেখলাম সেই দলের লোক। হঠাৎ লাফ দিয়ে উঠে এসে এগিয়ে গেল মাঝের দিকে, মুখে গালাগালের খই ফুটছে যেন। তারপর তার একেবারে মুখের সামনে ঝুঁকে পড়ে বললে, কেডা তুই? বেঙ্গাপাড়ার ধনপতি দত্ত জমেরেও ডরায় না, আর তুই তো কোন ছাড়? মানুষটা এক চুলও নড়ল না নিজের জায়গা থেকে, শুধু তার একটা হাত উঠে এসে চেপে ধরল ধনদার মুখটা। অত বড় মুখটা যেন অসহায়ের মতো ছটফট করছিল তার মুঠোর মধ্যে। খানিকক্ষণ সেইভাবে তাকে চেপে ধরে রেখে তারপর হাতটা সরিয়ে নিতে ধনদা ধপ করে এলিয়ে পড়লো আমার পায়ের কাছে। তারপর তার নাকের কাছে হাত নিয়ে দেখি বেঁচে আছে, নিঃশ্বাস চলছে, জ্ঞান নেই। পাড়ের দিকে নৌকার মুখ ঘোরাতে ঘোরাতে ক্লান্ত বিষণ্ণ গলায় মাঝি তখন বলছিল, ভাড়া লাগবো না বাবু, কেবল আমার দেবদার গতি করাইয়া দিয়ে, ওই আমার পাড়া নেই। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। জ্ঞান হারাতে হারাতে শুধু কানে এসেছিল মেয়াজ জেমের অস্ফুট কান্নার আওয়াজ, আব্বাজান, আমারে কবে পাবো? পরদিন সকালে আমাদের দুজনের অজ্ঞান শরীর খুঁজে পাওয়া গিয়েছিল ফকিরা গ্রাম লঞ্চ ঘাটের মাইলটাক উত্তরে। নৌকাটার কোনো চিহ্ন ছিল না কোথাও। পরে লোকের মুখে জেনেছিলাম আমাদের সঙ্গেই একটা মৃতদেহ নাকি ভেসে এসেছিল নদীর পাড়ে। মার্ডার কেস, কপালে তলোয়ারের কোপ ছিল। পুলিশ তার পোস্টমর্টেম করে নিয়ম মাফিক শেষকৃত্য করেছে। শুধু আজ এতদিন পরেও মাঝে মাঝে মুয়াজ্জেম নামে সেই ছেলেটার হাহাকার করা গলা ফিরে আসে স্মৃতিতে। অকালে প্রাণ হারানো এক কিশোর। আজও হয়তো সে তার দেহটাকে খুঁজে চলেছে এক অন্ধকার মহানদের বুকে, কিংবা হয়তো কে জানে। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।